চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ডিরেক্টর ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুরের কাছে। আবারও ফিরে এলাম স্যার আপনার কাছে, এবং শুরুতে যেটি বলছিলাম, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস এবং এবারের প্রতিপাদ্য হচ্ছে স্বাস্থ্যের জন্য সবাই একসাথে এবং বিজ্ঞানের সাথে। এই যে প্রতিপাদ্য, অর্থাৎ বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া, সবাই মিলে একসাথে নিজেদের যত্ন নেওয়ার একটা ব্যাপার আছে। আপনার কাছে কি মনে হয় এবারের প্রতিপাদ্যটি আমাদের জন্য কতটা আসলে যুক্তিসঙ্গত? হ্যাঁ, এবারের প্রতিপাদ্যটা আমার খুব পছন্দের একটা প্রতিপাদ্য হয়েছে, কারণ স্বাস্থ্য এটি একটি সার্বজনীন বিষয় এবং এটিকে শুধু যে চিকিৎসক বা চিকিৎসা কর্মী বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যারা জড়িত তারা এটিকে একমাত্র নিশ্চিত করতে পারবেন তা নয়। এটাকে নিশ্চিত করতে হলে কিন্তু সমগ্র জাতিকে, সমগ্র সম্প্রদায়কে একতাবদ্ধ হতে হবে। এই কথাটি এই স্লোগানের মধ্যে প্রথমে ফুটে উঠেছে যে টুগেদার ফর হেলথ, মানে স্বাস্থ্যের জন্য আমাদের একসাথে হতে হবে সবাইকে, কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট কোনো পেশার লোককে হলে হবে না। আর সাথে সাথে বলা হয়েছে বিজ্ঞানের কথা। অর্থাৎ একটা জিনিস দেখবেন যে স্বাস্থ্য নিয়ে বিশ্বত আমাদের মতো একটু যারা পিছিয়ে রয়েছে বিভিন্ন দিকে দেশ বা জাতি হিসাবে, তারা কিন্তু খুবই অপবিজ্ঞানের মুখোমুখি। স্বাস্থ্য নিয়ে মনে হয় সর্বাধিক অবৈজ্ঞানিক কার্যক্রম চলে থাকে। চিকিৎসায় বলেন, চিকিৎসা নির্ণয়ে বলেন, ধোঁকাবাজি, নানা ধরনের ঝাড়ফুঁক এগুলো করা হয়ে থাকে। নানা ধরনের অপবিজ্ঞান ভিত্তিক চিকিৎসার অনেক রমরমা ব্যবসা। এটাকে রুখতে হলে কিন্তু বিজ্ঞানের বিকল্প নেই, বিজ্ঞানকে আমাদের ধরতেই হবে। এটিকেও তুলে ধরা হয়েছে। অতএব দুটো গুরুত্বপূর্ণ বিষয় এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য করা হয়েছে। এই যে গুরুত্বের কথা আপনি বলছেন এবং বিজ্ঞানের সাথে চলে এটার সমাধান আসবে বলে আপনি ভাবছেন, আমাদের তো আরও অনেক সংকটও আছে স্বাস্থ্য খাতে। আমাদের যে সংকটগুলো আছে, যে এই সংকটগুলো আসলে আমাদের জীবনকেও সংকটের মুখে ফেলে দেয়। এই সংকটগুলো নিয়ে কি বলবেন? আসলে আমরা যদি একেবারে সার্বিকভাবে স্বাস্থ্য খাতের দিকে তাকাই, সেটি কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট থেকে ভিন্ন কিছু নয়। বাংলাদেশের যে কোনো দিকে তাকালেই আমরা অনেকগুলো সংকট দেখতে পাই। দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার 55 বছর পরেও কিন্তু আমরা অনেক সংকট মোকাবেলা করছি, স্বাস্থ্য খাতেও তাই। যেমন প্রথমত হচ্ছে স্বাস্থ্য খাতের একটা অর্থনৈতিক সংকট রয়েছে। এ খাতে সহজে আপনার টাকা পয়সা পাওয়া যায় না যে আপনি অনেক উন্নতি ওভারনাইট করে ফেলবেন, তার সুযোগ নেই। এ খাতে লোকবলের অভাব রয়েছে, যাদের যে পরিমাণ প্রশিক্ষিত এবং শিক্ষিত লোকবল দরকার সেরকম লোকবল আমাদের নেই। এখানে দুর্নীতির প্রচুর গল্প আমরা শুনে থাকি যে স্বাস্থ্য খাতে বিভিন্ন জিনিস ক্রয়ে, বিভিন্ন বিষয়াদি স্টাবলিশ করার সময় দুর্নীতি হয়ে থাকে। এ খাতে অপচিকিৎসা, যেটা একটু আগে বলছিলাম, সেটার একটা বিরাট প্রভাব রয়েছে। যারা চিকিৎসক নন, যারা এ ব্যাপারে জানেন না, তারাই মনে হয় যেন চিকিৎসা দেওয়ার জন্য সর্বাধিক এগিয়ে রয়েছেন। আমাদের পরিবেশ নিয়ে বিরাট সমস্যা রয়েছে। পরিবেশের দূষণের কারণে নানা ধরনের দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটির দূষণ, শব্দ দূষণ, সবগুলোই আমাদের স্বাস্থ্যের উপর একটা ক্ষতিকর প্রভাব ফেলছে। সেই সাথে মনে করেন যে আমরা মানুষ হিসাবেও কিন্তু স্বাস্থ্য নিয়ে সচেতন না। আমরা নানা রকম কুসংস্কারে বিশ্বাসী, আমরা নানা রকম বদভ্যাসের অধীনে চলে যাই। আমরা ধূমপান করি, আমরা যত্রতত্র কফ থুতু ফেলি। এই সমস্ত কারণেও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা বিরাট সমস্যা ফেলছে। সর্বোপরি আমাদের যারা নীতি নির্ধারক বা আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের মধ্যেও আমি মনে করি এক ধরনের সদিচ্ছার অভাব রয়েছে। এখানে যদি একটি স্ট্রং কমিটমেন্ট, একটা মানে প্রবল রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাহলে এই স্বাস্থ্য খাত থেকে বের হয়ে, মানে এটার সমস্যাগুলো সমাধান করে বের হয়ে একটি সুস্থ জাতি গঠন করা খুবই মানে দুরূহ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি একটি সংগঠনের সাথে কাজ করছেন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সাথে কাজ করছেন, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ পদে আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন। আজকের এই বিশেষ দিনে আপনাদের অর্গানাইজেশন থেকে আসলে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আসলে আপনি যেটা বললেন যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, আমরা যদি স্বাস্থ্য বা চিকিৎসার বিষয়টা ধরি, তাহলে প্রথমত হচ্ছে চিকিৎসা বলতে আমরা বুঝি যে রোগীকে রোগ ভালো করা, কিন্তু বর্তমান সময়ে বা সময়ের সাথে সাথে সেটা দ্বিতীয় একটি বিষয় এসে দাঁড়ায়। সেটা হচ্ছে যে শুধু চিকিৎসা করলে হবে না, এখানে চিকিৎসকদের শিক্ষকও হতে হবে। অর্থাৎ তার ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে, জাতিকে বা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।
তৃতীয় বিষয় হচ্ছে গবেষণা। বিশ্বব্যাপী কিন্তু চিকিৎসকরা এই তৃতীয় বিষয়টা অনেক এগিয়ে গেছেন। নিত্য নতুন কি ধরনের পদ্ধতির মাধ্যমে রোগ ধরা যাবে, কিভাবে রোগকে নির্মূল করা যাবে, কিভাবে কোন ওষুধটা দিলে রোগী ভালো থাকবে এবং কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যাবে, এই নিয়ে গবেষণা কিন্তু চিকিৎসকরা করে থাকেন। এই বিষয়টাকে লক্ষ্য করেই কিন্তু আসলে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বা বিএমআরসি গঠিত হয়েছে। আমি এটার পরিচালক হিসাবে খুব বেশি দিন হয়নি, অতি সম্প্রতি দায়িত্ব নিয়েছি। সরকার এবং অন্যান্যরা আমার উপর আস্থা রেখেছেন। আমরা মনে করি যে চিকিৎসা গবেষণা বাংলাদেশে অনেক পিছিয়ে রয়েছে, এটি নিয়ে গবেষণা অনেক এগিয়ে নিতে হবে। তারপরেও আমরা ক্ষুদ্র সামর্থ্যে বেশ কিছু করছি, যেমন মেডিকেলের যে ছাত্ররা রয়েছেন তারা যে গবেষণাগুলো তাদের পড়াশোনার স্বার্থে করেন, এগুলোকে একটা ফান্ডিং করার ব্যবস্থা আমরা এটার মাধ্যমে করি। বাংলাদেশের যারা প্রথিতযশা চিকিৎসক রয়েছেন তারা একটু বড় আকারে যে গবেষণাগুলো করতে চান, সেখানে আমরা সহায়তা প্রদান করে থাকি। এটির যে এথিক্যাল দিকগুলো, অর্থাৎ সঠিক মাত্রায় সঠিকভাবে কোনো রকম নীতি বিবর্চিতভাবে যাতে কোনো গবেষণা না হয়, সেই জিনিসটা লক্ষ্য করার দায়িত্ব বিএমআরসির। সেই সাথে একটি উন্নত মানের প্রকাশনা, যাতে আমাদের গবেষণাগুলো বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়, সেটির দেখার দায়িত্ব এই পরিষদের। এবং এইরকম আরও অনেকগুলো কাজ আমরা করছি। জলবায়ুর উপর যে প্রভাব, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব স্বাস্থ্যের উপর আছে, সেটি নিয়ে বিএমআরসি কাজ করছে। অতি সম্প্রতি জানেন যে মহিলাদের গর্ভাবস্থায় সমস্যার কারণে ফিস্টুলা হয়, যেটি অত্যন্ত একটি খারাপ কাজ, এটি খারাপ একটি রোগ যেটির কারণে মহিলাদের একটা দুর্বিষহ জীবন হয়ে যায়। তাদের ব্যাপারে একটি গবেষণা বিরাট আকারে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ করছে। এইভাবে আসলে বিগত প্রায় 30-40 বছর যাবৎ আমরা কাজ করছি এবং এই কাজটিকে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে আরও বেগবান করার চেষ্টা করা হচ্ছে। এবার একটু তৃণমূলে যেতে চাই স্যার। আপনি দীর্ঘদিন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে কাজ করেছেন এবং সেখানে দেখা যায় যে যেহেতু আপনি ঢাকা শহর ভিত্তিক কাজের সুযোগ আপনার বেশি ছিল, সুতরাং আপনি তৃণমূল থেকে আসা অনেক রোগীকে দেখেছেন এবং সেখানকার দুরবস্থা সম্পর্কে জানেন। আপনার কি মনে হয় আজকের এই বিশেষ দিনে, বিশ্ব স্বাস্থ্য দিবসে সারা বিশ্বব্যাপী অনেক রকম অঙ্গীকার নেওয়া হচ্ছে, আমাদের তৃণমূলের চিকিৎসা সেবাকে আরেকটু উন্নত করার জন্য সবথেকে বড় অঙ্গীকার কি হওয়া উচিত আমাদের? দেখেন, তৃণমূলে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলেও সঠিক মাত্রায় সেটি পৌঁছেনি। আমরা একটা সহজ কথা বলে থাকি যে গ্রামে গঞ্জে বা তৃণমূল পর্যায়ে চিকিৎসক পাওয়া যায় না। চিকিৎসক যদি পাওয়াও যায়, আমি যেটা লক্ষ্য করেছি অনেক সময় সেই চিকিৎসকরা অনেক সময় ঢাল তলোয়ারবিহীন একটা নিধিরাম সর্দারের মতো থাকেন, কারণ তার হাতে কোনো রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকে না, তার হাতে কোনো সঠিক চিকিৎসা দেওয়ার যে সরঞ্জামাদি সেগুলো থাকে না, সঠিক মাত্রার ওষুধপত্র বা অন্যান্য পদ্ধতিগুলোও থাকে না। আমাদেরকে কিন্তু এটা একটা সার্বিকভাবে বিবেচনা করতে হবে। একজন চিকিৎসককে বসিয়ে দিলেই যে তিনি করবেন, তিনি যদি ফাঁকিবাজ চিকিৎসক নাও হন, আমি শব্দটা বলার জন্য দুঃখিত, কিন্তু তাও যদি নাও হন, তারপরেও কিন্তু তিনি অনেক ক্ষেত্রে পারেন না। অতএব সরকারকে প্রথমেই করতে হবে সেটি হচ্ছে তৃণমূল পর্যায় পর্যন্ত একটি সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা। বর্তমানে যেটি একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ নামে প্রধানমন্ত্রী যে প্রক্রিয়াটা শুরু করেছেন, তিনি চাচ্ছেনই যে এই তৃণমূল পর্যায়ে প্রথম কাজগুলো করা, উপরে যা আছে সেগুলো পরে দেখা যাবে। এবং এটি আমার মনে হয় সঠিক উদ্যোগ হতে পারে যদি স্বাস্থ্য কার্ড দিয়ে এই রোগীদেরকে এই তৃণমূল পর্যায়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ প্রক্রিয়ার মাধ্যমে ন্যূনতম স্বাস্থ্য ব্যবস্থাটা নিশ্চিত করা যায়, তাহলে একটা বিরাট পরিবর্তন আসবে। এবং এটার পিছনে আমি মনে করি যে জাতীয় যে বাজেট আছে এটির একটা বিরাট অংশ দিতে হবে। মাত্র 2% মতো দেওয়া হয়, এটা দিয়ে আসলে ভালো স্বাস্থ্য ব্যবস্থা করা সম্ভব না। অতএব আমাদের জিডিপির একটা বড় অংশ, 7% বলা হয়ে থাকে আন্তর্জাতিকভাবে, অন্ততপক্ষে 4-5% যদি আমরা যেতে পারি, তাহলে বোধহয় এই ব্যাপারটায় অনেকখানি সফলতা অর্জন করা সম্ভব হবে। অনেক গল্পই করছি এবং আমাদের স্বাস্থ্য খাত নিয়ে অনেক কথা হলো। এবার একটু আপনার ব্যক্তি জীবনের দিকে যেতে চাই। আপনার পড়াশোনা, আপনার বেড়ে ওঠা এবং এখন পর্যন্ত আসা পুরো জার্নিটা নিয়ে একটু যদি আমাদের সংক্ষেপে জানাতেন। আমি আসলে প্রধানত একজন ঢাকা কেন্দ্রিক মানুষ, মানে ঘটনাচক্রে যদিও আমার বাবা দাদারা গ্রামের, কিন্তু আমার জন্ম বড় হওয়া সব ঢাকাতেই। আমি পড়াশোনাও প্রধানত ঢাকাতে করেছি, স্কুল কলেজ, পরবর্তীতে মেডিকেল কলেজও ঢাকা মেডিকেল কলেজ। তারপরে স্কুল কলেজ কোনগুলো ছিল স্যার? আমার স্কুল ছিল ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,
কলেজ ছিল ঢাকা কলেজ, এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আমি এমবিবিএস করি। পোস্ট গ্র্যাজুয়েশন করি হচ্ছে ঢাকা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। এরপরে আরও পরবর্তী কিছু পড়াশোনার জন্য আমি সুইজারল্যান্ডের বাজেল ইউনিভার্সিটিতে যাই, সেখান থেকে আরও কিছু উচ্চতর পড়াশোনা করে আসি। আবার এসে কিন্তু আমার কার্যক্রমে এই ঢাকাতেই বেশি ছিল, তবে আমি গ্রাম অঞ্চলেও আমার প্রায় 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। আমরা তৃণমূলের কথা বলছিলাম, সংকটের কথা বলছিলাম, কিন্তু আমরা যদি সার্বিক চিত্রের দিকে তাকাই, ঢাকা কেন্দ্রিক মানুষেরও কিন্তু দুর্ভোগের কমতি নেই চিকিৎসাকে ঘিরে। ঢাকার মানুষজন যারা আছেন তাদের জন্য আসলে চিকিৎসাকে আরেকটু সহজ কিভাবে করা যায়, আপনার কি মনে হয়? আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এই নাগরিক স্বাস্থ্য সেবার মধ্যে একটা, আমি বলবো একটা গলদ রয়েছে। কারণ আমরা জেনে থাকি কি যে আমাদের সমস্ত হাসপাতাল বলেন, যেগুলো আপনার গ্রামাঞ্চল বলেন বা মফস্বল বলেন, সব স্বাস্থ্য বিভাগের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু এই যে নাগরিক স্বাস্থ্য ব্যবস্থা, এটি কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের অধীনে। এটা কিন্তু একটা মানে আমি বলবো যে একটা এক ধরনের মানে বৈষম্য। কারণ এই দুটো মন্ত্রণালয়ের কারণে এদের মধ্যে কিন্তু এই নাগরিক স্বাস্থ্য যে নিশ্চিতকরণ, এটির একটি অনেক সময় সমস্যা দেখা দেয়। আমি মনে করি যে এটি একেবারে উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নগরের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, যে সমস্ত এই যে আপনার দেখে থাকেন সবুজ ছাতা বা এই ধরনের যে প্রক্রিয়াগুলো হয়, অথবা যে ডিসপেন্সারিগুলো আছে, এগুলো যদি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা হয় এবং একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্যে আনা হয়, তাহলে নাগরিকদের একেবারে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসাটার অনেকখানি সুরাহা হতে পারে। আমি বলবো না যে স্থানীয় সরকার এখানে খারাপ কাজ করছেন, কিন্তু এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এটি অনেক জায়গায় সমস্যা তৈরি করে ফেলছে। এটি একেবারে ভিতরের কথা, কিন্তু এটি আমার মনে হয় নীতি নির্ধারকদের চিন্তা করা উচিত। এবার আমরা একটু বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রেক্ষাপটের দিকে যেতে চাই স্যার। বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কে আমাদেরকে একটু কিছু জানান, যে কত সাল থেকে এটি যাত্রা শুরু করেছে এবং আজকের এই দিনটিতে বিশেষ করে বাংলাদেশের বাইরে অন্যান্য দেশগুলোতে এই দিবসটিকে কিভাবে উদযাপন করা হয়? আসলে যে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক যে প্রতিষ্ঠান WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পরে এই সংস্থাটি মনে করলো যে বিশ্বব্যাপী সার্বিকভাবে স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি দিবস পালন করা উচিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল 1948 সালে, এবং 1950 সাল থেকে 7ই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়, এবং তখন থেকে বিভিন্ন স্লোগানকে নিয়ে, বিভিন্ন থিমকে ঘিরে এটি প্রতি বছর পালন করা হয়ে আসছে। এটির মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যেটা বললাম, যে স্বাস্থ্য যে আমাদের জন্য কত জরুরি, যে কথাটা আমরা একেবারে আদর্শলিপিতে পড়ে এসেছি, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটি যেন মানুষ রিয়ালাইজ করতে পারে, এটি যেন ধারণ করতে পারে, এবং এটার জন্য যা যা করণীয় সেটা করতে পারে। এই প্রেক্ষিতেই কিন্তু আসলে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রচলন হয়েছে। বাংলাদেশে শুরু হয়েছিল কবে স্যার? বাংলাদেশের স্বাধীনতার পর। আমি যতটুকু জানি 72 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা এখানে সরকারিভাবে এবং সেই সাথে বিভিন্ন উদ্যোগী সংস্থার মাধ্যমে করা হয়ে আসছে, এবং প্রতি বছরই এটা আসলে বেশ আমি বলবো যে জাঁকজমকের সাথেই করা হয় এবং চেষ্টা করা হয় যে জনগণের মধ্যে একটা উদ্বুদ্ধ করে তাদের মধ্যে সচেতনতাকে বৃদ্ধি করা। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি কথা বলতে বলতে। স্যার, সবশেষে যদি একটু আমাদের দেশের স্বাস্থ্যসেবাকে নিয়ে সার্বিকভাবে আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের, সেটি বলতেন। আমার কথা একটি, সেটি হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি সেই তুলনায় খুব যে পিছিয়ে রয়েছে তা না, বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের তৃণমূল পর্যায়ে বা অনেক রকমের স্বাস্থ্য খাতে আমরা বেশ সফলতা অর্জন করেছি। আপনি জানেন যে টিকাদানের ক্ষেত্রে বলেন, আপনি মাতৃমৃত্যু শিশু মৃত্যু রোধের ক্ষেত্রে বলেন, আপনি ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে বলেন, আপনি টিবি কন্ট্রোল, যক্ষ্মা কন্ট্রোলের ক্ষেত্রে বলেন, এগুলো কিন্তু আমাদের অনেক সফলতা রয়েছে। অতএব আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়ে, ক্ষুদ্র অর্থনৈতিক শক্তি নিয়ে কিন্তু অনেক কিছু করতে পেরেছি, যেগুলো আমাদের মতো আশেপাশের প্রতিবেশী অনেক দেশের এতটা করতে পারেনি। আমরা এগিয়ে রয়েছি। অতএব আমি মনে করি যদি একটি সত্যিকার মন মানসিকতা থাকে এবং আমরা যদি সার্বিকভাবে ওই যে টুগেদার হতে পারি সমগ্র জাতি, তাহলে স্বাস্থ্যের মূল সমস্যাগুলো আমরা বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে নিজস্বভাবেই মোকাবেলা করতে পারবো।
আমরাও আশা করব সেই দিনটি খুব দূরে থাকবে না, নিশ্চয়ই কাছে আসবে এবং আমরা সকল ধরনের সংকট কাটিয়ে আমাদের স্বাস্থ্যসেবাকে আরো একটু ভালো জায়গায় নিতে পারবো। অনেক ধন্যবাদ স্যার আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ইংরেজ লেখক H.G. ওয়েলসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রকৃতির নিয়ম হচ্ছে হয় খাপ খাওয়াতে হবে, নয়তো হারিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।